পক্ষ নিয়ে লড়ার মতো কেউ নেই, কেউ রইল না। উজ্জ্বলের সকল বুদ্ধি যখন নিষ্প্রাণ, তখন সে তার দলবল নিয়ে হাজির হলো রুমুদের বাড়ি। রাশেদ যেন এমনটাই চাইছিল। উজ্জ্বলের আগমনে সে তীক্ষ্ণ হাসল। আরে উজ্জ্বল যে, আয় আয় আয়। এই শালা, তোর দুলাভাই হই, দুলাভাই ডাক। কি? শালা বুঝিস না? দুলাভাই হই তোর, তোকে মামা ডাক শোনানোর দায়িত্ব নিয়েছি, অথচ তুই আমার ঘরে আগুন দিচ্ছিস। আব্দুল্লা ভাই শালা। উজ্জ্বল, তোর মাথায় কি সমস্যা আছে? না, আমার তো মনে হচ্ছে তোর মাথায় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলেও তোর আগাগোড়া পুরোটাতেই সমস্যা। আমি তোর বইয়ের বড়, আমি তোকে দুলাভাই ডাকবো, তুই আমাকে শালা ডাকবি। এতটুকু একটু রেসপেক্ট কর। উজ্জ্বল যেন মজা পেল। মুহূর্তে এক ঝলক হেসে থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে না। তুই যদি বড় হতি তাহলে এসব ঝামেলা সমাধান চাইতি, অন্যদেরকে উস্কে দিতি না। উজ্জ্বল, মুখ সামলে কথা বল, ভদ্রতা শিখাইনি তোকে। আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখিয়েও ভদ্র বানাতে পারেনি। পার্থক্যটা বুঝছিস? তুই বের হ আমার বাড়ি থেকে। বউ দিয়ে দে, চলে যাব। এ বউ? এ তোর বউ? নাটক করছিস কেন? আমি নাটক করছি না। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ে। এসব ঝগড়া ঝামেলা আর মানা যাচ্ছে না। রাশেদ যে ভাঙবে তবু মচকাবে না, তা বেশ ভালোই জানা আছে। রাশেদ, তোর কাছে রিকোয়েস্ট করছি, ঝামেলা না বাড়িয়ে কমাতে চেষ্টা কর। আমি ঝামেলা করেছি নাকি তুই ঝামেলা করছিস? কে বলেছে আমার বোনকে বিয়ে করতে? তুই জানতি তোদের সাথে আমাদের অকত্য নেই, তাহলে বিয়ে করলি কেন আমার বোনকে? এমন ছেদ করছিস কেন? তোর বোন রাজি ছিল বলেই বিয়েটা করেছি, এমনি এমনি তো করিনি। উজ্জ্বল, তোকে পুলিশে দিতে মন চায়? তো দে, মানা করেছি। আব্বার কারণে এসব ঘাত কিসে আসি, না হলে থানায় করে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম। তার বাচ্চা কোথাকার? খবরদার, মা বাবা তুলে গালি দিবি না। 1000 বার দিবি। কি করবি তুই? উজ্জ্বল চমৎকার হাসল। এগিয়ে এলো রাশেদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে চাই না, আমার বউকে ফিরিয়ে দে। আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিলি, এখন যখন আমার বোন নিখোঁজ তখনই আমাদের দিকে আঙ্গুল তুললি। ব্যাপারটা এমনও তো হতে পারে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে। না মানে আমি বুঝাতে চাইছি, তোর মতো ছেলের সাথে অন্তত সংসার করা যায় না। উজ্জ্বল মুহূর্তে রেগে গেল। কাল বিলম্ব না করে খুবলে ধরল রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরও সুযোগ পেল, উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত ইশারায় থামতে বলে। শার্টের কলার ঠিক করে রাশেদ উজ্জ্বলের একপাশে বসে বলে, রুমু কোথায় আছে আমি জানি, যেখানেই আছে তোর রুমু ভালো নেই, বুঝলি? তোর কাছে দুটো অপশন দিলাম, তুই রুমুকে ডিভোর্স দিবি, কাবিনের সব টাকা শোধ করবি। মরে গেলেও ছাড়বো না। ছাড়তে তো বিয়ে করিনি। পুরো কথাটা তো শুন। যদি ডিভোর্স না দিস তাহলে তোর বাপ মা আমার মায়ের এবং আমার পা ধরে মাপ চাই এই এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভর্তি থুতু ছুড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাবা মা মাপ ছেবে, তাও কিনা তোর মতো অসভ্য বর্বরের কাছ থেকে? এই কথা শোনার আগে তোর জিহ্বাটা পুড়িয়ে দেওয়া উচিত ছিল। তাছাড়া তোরা কোন ফেরেশতা যে আমার বাবা মা তোদের মতো দুইটা অমানুষের কাছে মাপ চাইবে? আমার বউকে আমি খুঁজে নেব, যদি না পাই তোর বউ সামলে রাখিস। বলা তো যায় না, হঠাৎ দেখা গেল আমার বউয়ের মতো তোর বউ মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল। মাথা ভর্তি দুশ্চিন্তা। থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে আসছে। বিছানার এক কোণে তাকিয়ে উজ্জ্বলের চোখ ভিজে ওঠে। নিজের অনুভূতির কাছে নিজেরই নিয়ন্ত্রণ নেই। কন্ট্রোললেস উজ্জ্বলের যখন হাসতে মন চায় হেসে ফেলে, কাঁদতে মন চাইলে কেঁদে ফেলে, যখন রাগ ওঠে তখন লণ্ডভণ্ড করে সব কিছু। রুমুর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে উজ্জ্বল অস্থির। উজ্জ্বল চাচা জানের নাম্বারে বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ। এই ছাড়া কোনো নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা বড্ড স্রোতের বিপরীতে যাচ্ছে। একবার যদি সৈয়দ শামসুল সাহায্যের হাত বাড়াতো, উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কাটে। দিনের আলো ফুটতে উজ্জ্বল আবার ব্যস্ত হয়ে যায় রুমুকে খুঁজতে। হিমেলের বাড়িতে গিয়েও উজ্জ্বল তল্লাশি চালায়, রুমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটা কি নিরুদ্দেশ হয়ে গেল?
উজ্জ্বলের অসময়ের সময়টা কেটে গেল আরও 2 দিন। আজ 3 দিন হলো রুমুর খোঁজ পেল না উজ্জ্বল। রাশেদের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে, অথচ রাশেদের আচরণে তেমন কিছুই চোখে পড়ল না। সৈয়দ ইসমাইল ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরেছে আজ। তপ্ত গরমে জনজীবন অস্থির। আনিকা লেবুর শরবত এনে গ্লাসটা রাখলো টেবিলে। কিরে মা, কেমন আছিস? ভালো আব্বা, আপনি ভালো আছেন? কাজ সব ঠিকঠাক ভাবে সেরেছেন? সব ভালোই ভালোই শেষ হয়েছে। আমি গোসলে যাব, তুই লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে রেখে আয়। শ্বশুরের ভীষণ ভক্ত আনিকা। এত বছরে মেয়েটা অন্তত বুঝে ফেলেছে এই সংসারে যদি কোনো মানুষ থেকে থাকে তবে তিনি হলেন সৈয়দ ইসমাইল। বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রুমুর কথা ভাবতেও তার গায়ে কাটা তোলে। নিজের সংসার বাঁচাতে রুমুকে ঠেলে দিল অন্ধকার জগৎটায়, অথচ এমন ননদ কজনে পায়? রুমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্ক বিতর্ক নেই। মেয়েটা আনিকাকে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। গত কয়েকদিনে অপরাধবোধে নিংড়ে যাচ্ছে আনিকা। আর এসব মানা যায় না। উজ্জ্বলকে সব কথা জানানো উচিত, কিন্তু আনিকার কাছে কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগও নেই। সব মিলিয়ে অপরাধবোধের পাল্লাটা ক্রমশ ভার হচ্ছে। আনিকা যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করল তখনই তার হাত চেপে ধরল রাবেয়া। দ্রুত দরজা ভিড়িয়ে কড়া গলায় বলেন, খবরদার, তোমার শ্বশুরের কাছে কিচ্ছু প্রকাশ করবে না, কিচ্ছু বলবে না, তাকে বুঝতেও দেবে না এসবে তুমি জড়িত। আমি কিছু বলবো না আম্মা, কিন্তু কি কিন্তু? রুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন, আর তো। চুপ কর, এত দরদ দেখাতে হবে না। আমার মেয়ে, আমি বুঝবো। খুব তো গায়ের জোর দেখিয়েছিস খান, কি এখন গায়ের জোর বের হবে? এক ধমকে আনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় গড়ায় উজ্জ্বল অপেক্ষায় থাকে সৈয়দ ইসমাইলের। তিনি যে বাড়ি ফিরছেন তাও উজ্জ্বলের জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাওয়া দাওয়া, দুশ্চিন্তা সব মিলিয়ে ছেলেটার জীবনটা অন্ধকারের গোলকধাঁধায় ডুবে আছে। রুমুদের আত্মীয় স্বজনদের উজ্জ্বলের চেনা আছে, কিন্তু রুমুর খোঁজ কেউ দিতে পারল না। উজ্জ্বলের জেদ জন্মে গেল আনিকার উপর। শুধু একবার আনিকাকে একা পাওয়া যাক, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাশেদ রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ইদানিং থেকে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে। এর মাঝে মাঝে রাতে জ্বর, সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। যাওয়ার আগে অবশ্য আনিকাকে হুমকি ধামকি দিতে ভোলেননি। সৈয়দ ইসমাইল তখন ঘুমে বিভোর। সন্ধ্যার পর তপ্ত আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ঝমঝম বৃষ্টি নেমেছে আকাশে। বিদ্যুৎ চমকানো দেখে শিউরে উঠছে আনিকার দেহ। আকাশ গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। আনিকার মনে প্রশ্ন জাগে, রুমু নিশ্চয়ই একা, ভয় পাচ্ছে। আনিকার দু চোখ ছলছল করে। দরজার চাবিটাও তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা যেত। অন্যায়ের প্রতিবাদ করার সাহস আনিকার কখনো হয়নি। রাশেদের ভালোবাসায় সর্বদা বুধ সে, কিন্তু আজ যেন নিজের বিবেক তাকে প্রশ্ন তুলছে। রুমুর বিশ্বাসে আঘাত দেওয়া কি ঠিক হয়েছে? শরীরের চামড়ায় জ্বলন ধরছে। কি করবে না করবে সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল আনিকা। আচমকাই হু হু করে কেঁদে ওঠে সে। মেয়েটা জানলায় কপাল ঠেকিয়ে অঝরে কাঁদছে। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয়ই তার কান্নার শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সৈয়দ ইসমাইলের কানে ঠিকই কান্নার শব্দ গেল। তিনি ছুটে এসে আনিকার কক্ষে প্রবেশ করলেন। কিরে মা, ভয় পাচ্ছিস? কাঁদিস না, এদিকে আয়, জানলা বন্ধ কর। আমি একটা অন্যায় করেছি আব্বা। কি অন্যায়? আমি আমি কান্নার দাপটে আহাজারি করতে থাকলো আনিকা। নিজেকে সামলে হেঁচকি তুলে বলে, আব্বা, রাশেদের কথায় রুমুকে মিথ্যে বলে এ বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটাকে অনেক মেরেছে। মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদের চিলেকোঠার ঘরটায়। 4 দিন হয়ে গেল, দিনে একবেলা খেতে দেয়, গতকাল থেকে খেতে দেয়নি। আব্বা, মেয়েটা খুব কষ্টে আছে। আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করেছি আব্বা, আমাকে আপনি শাস্তি দিন। উজ্জ্বল আব্বা, নিচে নেমে আয়। মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল।
হাত ইশারায় নার্গিসকে যেতে বলে। চুপচাপ দাঁড়িয়ে রইল ছাদে। একের পর এক বজ্রপাত আর ভূমি কাঁপিয়ে তুলছে। বিজলির চমকে আকাশ ফেটে চৌচির। আধারের কোলে যখন বিজলির আলো ছড়িয়ে পড়ে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে ওঠে। অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করল না। ছেলেটা ঠায় দাঁড়িয়ে রইল নিগুড়ো চুপচাপ। ভিজে একাকার অবস্থা, চুল চুইয়ে চুইয়ে পানি ঝরছে। রুমু কোথায়? যেখানেই হোক পালিয়ে আসার চেষ্টা করতো, অন্তত একবার ফোন করত। অথচ রুমু নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল আর মনকে বোঝাতে পারে না। রুমু যে তাকে ঠকালো, সবাই এটাই মেনে নিল। অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলের কান্না পায়, কেঁদেও ফেলে। দমকা হাওয়া আর বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপরদিকে বজ্রপাতে এবং ঝমঝম বৃষ্টি শব্দে শোনা গেল না তার হাউ মাউ কান্নার আওয়াজ। না চাইতেও কেন মনে হচ্ছে রুমু তাকে ঠকালো। উজ্জ্বল সারা ছাদ পায়চারি করল। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমার নেই, উল্টো বাড়ছে। আকাশটাও আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সে বজ্রের শব্দে ভয়ে মায়ের কোলে আড়াল হতো। তখন তার মানুষ হারানোর ভয় ছিল না, কিন্তু এখন তার মানুষ হারানোর ভয় হয়েছে। সেই ভয়ের কাছে বজ্রের শব্দ কিছুই না। রুমুদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে। অনেকক্ষণ আগেই সারাটা পাড়া অন্ধকার ভুতুড়ে। রুমুদের জানলার আলোয় একটুখানি আলো দেখা মিলেছে। এটা রুমুর ভাইয়ের রুম। ছাদে তাকিয়ে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে। সে আম গাছের ডাল বেয়ে কতবার যে রুমুদের ছাদে গিয়ে তার সাথে দেখা করেছে তার হিসেব নেই। পুরনো স্মৃতির ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগলো আবার সেই ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে গাছের ডাল। একবার পা পিছলে পড়লে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। উজ্জ্বল এত সব সতর্কবার্তা গায়ে মাখল না। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গাছ বেয়ে চলে গেল রুমুদের ছাদে। প্রবল বৃষ্টি, সেই সাথে বাতাসের দাপট কমার নাম নেই। উজ্জ্বল ছাদে লেপ্টে বসল। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতে দ্রুত গিয়ে চিলেকোঠার ঘরের সামনে দাঁড়ায়। এই বাচ্চাটা নিশ্চয়ই আশেপাশে পড়ছে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মৃত্তিকা। ভয় না পাওয়া উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেয়েছে। উজ্জ্বল চিলেকোঠার দরজার পানে তাকায়। রুমুকে সারা বাড়ি খুঁজলেও চিলেকোঠার ঘরটায় খোঁজা হয়নি। দু চোখের দৃষ্টি ছলকে ওঠে উজ্জ্বলের। হৃদস্পন্দনের গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে চিলেকোঠার দরজায় পরপর বেশ কয়েকবার পদাঘাত করল। দরজার কবজায় ছোট একটা তালা ছিল। সেই তালাটাকে ভাঙল ইটের সাহায্যে। বেশ কয়েকবার চেষ্টায় উজ্জ্বল সফল হলো, তবে দরজাটা খুলে কিছুই দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ভ্যাপসা গন্ধ। এবারেও হতাশার শ্বাস ছাড়ল সে। আচমকা বিজলি চমকালো। বিজলির আলো প্রবেশ করলো চিলেকোঠার ঘরে। সেই আলোতে উজ্জ্বল এক পলক দেখল হাত পা বাঁধা একটা মেয়েকে। বুকটা ধক করে উঠল। তার শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল। সনসন বাতাসে গায়ে কাটা দিল মুহূর্তে। উজ্জ্বল এগিয়ে গেল, অন্ধকারে টেনে ধরল মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটার দেহ ছটফট করে ওঠে। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করে। পুনরায় বিজলিতে উজ্জ্বল দেখতে পেল রুমুর মুখ। এক পলকে উজ্জ্বলের বুকটা খাঁ খাঁ করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শুধায়, আমার রুমু। অনেক চেষ্টার পর রুমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হলো। ঠোঁট থেকে ঘাড় পেঁচিয়ে টেপ লাগানো হয়েছিল বলে টেপ খোলার সময় রুমু বেশ ব্যথা পায়। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথায় গু গো শব্দ তোলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে বাঁধা। নিঃসন্দেহে বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আদৌ কারো পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে ওঠে। এত এত টেপ এলোমেলোভাবে বাঁধা। তার উপর প্রতিটা টেপ রুমুর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগলেই ব্যথা লাগছে। রাশেদের মার খেয়ে মেয়েটার সারা দেহের অনেকাংশ ছিলে গেছে, তাই ব্যথা আরও বেশি লাগছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে। ধমকি ধামকি গালাগাল যা আসছে তাই বলছে। উজ্জ্বলকে বাধা দিয়ে রুমু হাঁচড় পাঁচড় অবস্থায় ভাঙা গলায় বলে, ব্যথা। রুমু একটু ধৈর্য ধর, একটু। রুমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে না। উজ্জ্বল টেপ ছেড়ে রুমুর গালে হাত রাখে। তীব্র ব্যথায় কুঁকড়ে যায় সে।
তোকে নিয়ে যাব আমি। উজ্জ্বল রুমুকে হাত পা বাঁধা অবস্থায় কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাস, বৃষ্টি, বজ্র সব মিলিয়ে পরিস্থিতি ভীতিপ্রদ। ছাদের দরজাটা বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রুমুকে নিয়ে তো গাছবে নামা যাবে না। কি করবে সে? মেজাজটা এমনিতেই খিচেছিল, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠল উজ্জ্বল। রুমুকে পাঁজা কোলে রেখেই একের পর এক পদাঘাত করল লোহার দরজাটাতে। রুমু উজ্জ্বলের রাগ ক্ষোভ কিছুই পরখ করল না। সে শুধু উজ্জ্বলের বুকে নিজের আগলে থাকা অস্তিত্ব অনুভব করল। এ যেন পরম শান্তি, শান্তি, শান্তি। এ তো তার শান্তির স্থান। সৈয়দ ইসমাইল বাক্যহারা হয়ে আছেন। তার পাশে দাঁড়িয়ে আছে আনিকা। রাশেদের কতটা দুঃসাহস হলে এবার বাইরে ছাড়িয়ে ঘরের মানুষের উপর আঘাত করে? এত বড় ষড়যন্ত্র করার, দুঃসাহস করার ইন্ধন নিশ্চয়ই রাবেয়া দিয়েছে। ইসমাইল উঠে দাঁড়ালেন, আনিকাকে ধমক দিয়ে বলেন, রুমুর বিয়ের ব্যাপারটা আমি জানতাম, আর আমি তাদের পক্ষে ছিলাম। উজ্জ্বলকে রুমুর পাশে পেয়ে কতটা নিশ্চিত হয়েছি তোর ধারণার বাইরে। আমি তোকে আমার আরেক মেয়ে ভেবেছি, আর তুই আমার মেয়েটার সংসার ভাঙতে উঠে পড়ে লাগলি। আনিকা কান্নায় ভেঙে পড়ল। দ্রুত ইসমাইলের পা জড়িয়ে বসল। আব্বা, আমি নিজের সংসার বাঁচাতে। আনিকা থেমে গেল। ছাদ, ঘরের দরজা থেকে দুমদাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে থাকলো। দরজাটা যেন এক্ষুনি ভেঙে যাবে। সৈয়দ ইসমাইল টর্চ লাইট নিয়ে ছুটে গেলেন ছাদে। তার পিছন পিছন গেল আনিকা। প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতে চমকে যান যখন দেখলেন ভেজা জবুথবু উজ্জ্বল আর তার কোলে রুমু। উজ্জ্বল, এত রাতে তুমি ছাদে? চাচাজান কবে আসলেন? আজ। রুমিকে কোথায় পেলে? মেয়েটার কি হয়েছে? আর রুমু ঠিক আছে তো? আপনি আমার বিপদে পাশে ছিলেন না চাচা, পাশে ছিলেন না। আমার কাছের আপন কেউ আমার বিপদে পাশে ছিল না, কেউ না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করল উজ্জ্বল। যাওয়ার আগে আনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারো সাথে কোনো কথাই বলল না। রুমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারলেন না। মেয়েটা সারা শরীরে ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যে যার রুমে উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনছিল রাশেদের চিৎকার চেঁচামেচি, সেই সাথে থেমে থেমে রাবেয়ার গলার আওয়াজও পাওয়া যাচ্ছে। বৃষ্টির দাপট তখন রুমে এসেছে। বৃষ্টির দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু ঝিরঝির বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রুমুর কান্নার আওয়াজ। ছেলেটা ছুটে নিজ কক্ষে ফিরল। রুমু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। রুমুকে 3টে কাঁথা দেওয়া হয়েছে, অথচ মেয়েটা থেকে থেকেই বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো, বুকের সাথে জড়িয়ে ধরল রুমুকে। এবার ঠিক আছে? আপনি যাবেন না, আমার ভয় লাগে। ঘুমা। না না না, চোখ বন্ধ করলেই ভয় লাগে। অন্ধকার দেখি, সব অন্ধকার। কিন্তু আলো তো চোখে সয় না। অন্ধকারেও তো ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকারে রুমে বন্ধ থাকায় রুমুর চোখে আলো লাগলেই অস্বস্তি লাগে। অপরদিকে অন্ধকারে সে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কি করবে ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রুমুর চুলে বিলি কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করল রুমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কিরে, কি হয়েছে? ব্যথা ব্যথা, চুলেও ব্যথা? চুল টেনে মেরেছিল। উজ্জ্বল চোখ বন্ধ করে। রাশেদকে জ্যান্ত গিলে খেলে শান্তি পেত। উজ্জ্বল, হুম। আমি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন মনে হলো? পরিস্থিতি অনেক কিছুই মনে করতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ঘুমাবো না, অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করে না। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। আগামীর দিনগুলো কেমন যাবে তার জানা নেই। রাশেদের কর্মকাণ্ডে মার্ডার করার মতন দুঃসাহস সে করে দেখাতে পারে। রুমুর যখন চোখ লেগে এলো তখনই করাঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলল। এত রাতে নার্গিসকে দেখে বলে, আম্মা এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনছিস? হারামজাদারা তোর চাচার কোনো ক্ষতি করে দেবে। সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে, সে ছেলে নিজের বাপকেও খুন করতে পারবে। ঘুমান আম্মা, ওদিকে কান্না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে।
রুমু, একটা প্রশ্ন করবো, উত্তর দিবি? কি প্রশ্ন? আমাকে ডিভোর্স দিবি? ঝিরঝির বৃষ্টি থেকে আকাশের হাঁক, ঠান্ডায় কাঁপতে থাকা রুমু হঠাৎ থমকে গেল। শ্বাস প্রশ্বাসের আন্দোলন ব্যাপক বাড়ল। রুমু জিহ্বার সাহায্যে ঠোঁট ভেজালো, উজ্জ্বলের বুকে হাত বাড়িয়ে বলল, এসব কি বলছেন? একটা প্রশ্ন করলাম মাত্র, অস্থির হচ্ছিস কেন? এটা কেমন প্রশ্ন? প্রশ্নের ধরন কেমন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।